গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্ট। আজকে আমি কোনো থিওরি পড়াবো না। 11-এর স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলবো। থিওরি পড়াবো না বললে ভুল, নিউমেরিক্যাল করাবো। এতদিন ধরে আমরা নিউটনস লর যে থিওরিগুলো পড়লাম সেই থিওরিগুলো সম্পর্কে নিউমেরিক্যাল করবো। দেখো, তোমরা ক্লাস 11-এ জাস্ট ফিজিক্সে ফার্স্ট পড়ছো, তো মাধ্যমিকের ফিজিক্সের সাথে এখানে ফিজিক্সের অনেকটাই তোমরা ডিফারেন্স বুঝতে পারছো। সেখানে এইটুকু একটা চটি বই ছিল, তাই তো? 1 মাস 2 মাসের মধ্যে সিলেবাস শেষ। তারপরে 1 মাস 2 মাস ধরতে পারো তোমরা আড্ডা দিচ্ছ, দিয়ে তারপর আবার যদি তোমরা পড়া শুরু করেছিল অনেকেই, তবু তাতেও কিছু যায় আসে না। কিন্তু এখানে 11-এর ফিজিক্সটা পড়ার সময় আমাদের একটু আলাদাভাবে পড়তে হবে। তোমরা এখন সায়েন্সে মাধ্যমিকের রেজাল্ট বেরোয়নি, সবাই সায়েন্সে অ্যাডমিশন হয়েছে, বিরাট ব্যাপার যে সায়েন্সে অ্যাডমিশন হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার অলরেডি আমি হয়েই গেছি নাকি? ডাক্তার ইঞ্জিনিয়ার মোটামুটি হয়ে গেছো তোমরা। এখন তোমাদের যা মনে হবে, তো তখন হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার তোমরা সবাই হতে পারবে, নিজেকে একটু সিরিয়াস রাখতে হবে। তো ফিজিক্সের থিওরি পড়ার সাথে সাথে নিউমেরিক্যালের গুরুত্ব খুবই বেশি, মানে গুরুত্ব বেশি মানে খুবই বেশি। তুমি একটা থিওরি পড়ছো, থিওরি যদি অ্যাপ্লিকেশন তুমি না করতে পারলে, তাহলে সেই থিওরিটা তোমার মানে ভ্যালু কী থাকলো সেই থিওরিটার? তোমরা ফার্স্ট 11 হচ্ছে যে ফিজিক্স স্টার্ট করছো, তো এখানে আমার একটা কথা বলার আছে যে তোমরা ফিজিক্স কেমনভাবে পড়ছো জানি না, কিন্তু ফিজিক্সটাকে সবসময় সোজাভাবে পড়ার চেষ্টা করবে। দেখো, ফিজিক্স বলতে আমাদের কি না, আমরা ন্যাচারালি যা দেখছি, অ্যাটলিস্ট 11-এর ফিজিক্সটা সেটাকে এক্সপ্লেন করাই হচ্ছে আমাদের ফিজিক্স। যা দেখছি সকাল থেকে আমরা যা কাজ করছি, যে যন্ত্রের সাহায্যে যা কাজ করছি, যেখানে যা করছি, সেটা হচ্ছে এক্সপ্লেনেশন করাই, ডিসকাস করাই হচ্ছে ফিজিক্স। তাহলে কোনো একটা থিওরি পড়ার পরে যদি সেটা আমরা অ্যাপ্লিকেশন না শিখি, তাহলে নিশ্চয়ই তার কোনো ভ্যালু নেই। তো অ্যাপ্লিকেশন করবো কী করে? নিউমেরিক্যালস করে, নাকি? তো প্রতিটা থিওরি পড়ার পরে সেই থিওরি সম্পর্কে মোটামুটি মিনিমাম, মানে ইনিশিয়ালি প্রাথমিকভাবে 5টা নিউমেরিক্যাল করা উচিত। জানি না তোমরা কতটা সিরিয়াস, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যেটা করা উচিত, তাহলে তোমরা রেজাল্ট করতে পারবে, তাহলে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমরা ক্র্যাক করতে পারবে। সো প্রতিটা নিউমেরিক্যাল করার পরে প্লিজ তোমরা, মানে সরি, প্রতিটা থিওরি পড়ার পরে প্লিজ তোমরা ওই থিওরি সম্পর্কে নিউমেরিক্যাল করো। মানে অনলাইন ক্লাসে আমরা হয়তো সেই গাইডটা দিতে পারছি না তোমাদের যেটুকু দেওয়ার দরকার, তবু নিউমেরিক্যালগুলো করবে কিভাবে মোটামুটি আমরা জাস্ট নিউটনস লতে কয়েকটা নিউমেরিক্যাল আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? আর বলছি, জাস্ট কমপ্লেক্স করবে না, থিওরিটাকে কমপ্লেক্স করবে না, যত ইজি করে সম্ভব থিওরিটাকে বোঝার চেষ্টা করবে। থিওরিটা পড়ার পরে তুমি দেখবে যে নেচারে আমরা এটা কোথায় দেখতে পাচ্ছি। যে থিওরিটা পড়লাম লিফটে হচ্ছে, এটা আমরা কোথায় ফিল করেছিলাম? বাউন্সি ফোর্স যে পড়ছো, প্রবতা বল পড়ছো, এটা কি আমরা জলে স্নান করার সময় কোনোদিন দেখেছি, ফিল করেছি? এরকম যদি ভাবতে পারো তবেই ফিজিক্স শিখতে পারবে। জাস্ট ইমাজিন করতে হবে। ফিজিক্স মিউজিক যত তুমি ইমাজিন করতে পারবে, যত তুমি কল্পনা করতে পারবে থিওরিটাকে নিয়ে, যে এখানে আমি এটা দেখেছিলাম, এখানে আমি এটা দেখেছিলাম, তবেই হচ্ছে তুমি ফিজিক্সটাকে রিয়েলাইজ করতে পারবে ভালোভাবে। জাস্ট নিজের মধ্যে রিয়েলাইজ করতে হবে যে এটা আমি কোথায় দেখেছি, সেই জিনিসটাকে মনে করলেই তুমি নিউমেরিক্যাল করতে পারবে, ঠিক আছে? তো নিউমেরিক্যাল ফার্স্ট তোমাদের ইজি ইজি নিউমেরিক্যাল করে তারপর আস্তে আস্তে কমপ্লেক্সে যেতে হবে। আর ফার্স্ট তুমি যে কোনো একটা বইকেই ফলো করো, এই বইটা ওই বইটা ওই বইটা ফলো করে কিছু লাভ নেই, জাস্ট একটা বইকে ফলো করো। যাই হোক, বেশি কথা বলবো না। তোমাদের নিউমেরিক্যাল আমি কয়েকটা তুলে ধরছি, ঠিক আছে? কয়েকটা নিউমেরিক্যাল পড়ছি। ফার্স্ট নিউমেরিক্যাল কি বলেছে? ফার্স্ট নিউমেরিক্যাল লিফট থেকে করেছি, যেহেতু লিফটের থিওরিগুলো আমরা প্রথম স্টার্ট করেছিলাম। তাহলে ফার্স্ট নিউমেরিক্যাল দেখো, যে 60 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে। যখন লিফটটি স্থির আছে, একটা লিফট গতিশীল, সেই লিফটের মধ্যে একজন লোক হচ্ছে যে দাঁড়িয়ে আছে, বা একটা লিফটের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে। পরিশেষে যখন কন্ডিশন কী কী চেয়েছে, 60 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছে যখন লিফটটি স্থির আছে, এবং 2 নাম্বার বলেছে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে, সমবেগে উপরে উঠছে, আর 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে উপরে উঠছে, তখন ওই ব্যক্তির উপর লিফটের মেঝের প্রতিক্রিয়া বল কত হবে? আমরা প্রতিক্রিয়া বল দেখো আরটাকে নিয়েছিলাম। তাহলে আর সমান কী কী ছিল না,
আর সমান ছিল হচ্ছে এমজি, নর্মাল কেসে হয় আর সমান এমজি। তো ফার্স্ট কেস কী বলেছে, লিফটটি স্থির আছে। দেখো স্থির আছে মানে তোমাদের কোনো হচ্ছে যে আপেক্ষিক ওজনের কোনো ব্যাপার নেই। তাহলে যখন লিফটটি স্থির অবস্থা আছে তখন মেঝের প্রতিক্রিয়া বল কত হবে, আর ইকুয়াল টু এমজি হবে। তাহলে আর ইকুয়াল টু এমজি, এম এখানে 60 দেওয়া আছে, 9.8 নিউটন। তাহলে হচ্ছে এম হচ্ছে জি হচ্ছে 9.8, তাহলে 60 × 9.8 নিউটন, 60 × 9.8 বাই 9.8। কেন নাকি কেজি ওয়েটে লিখছি আমরা, নিউটনটাকে কেজি ওয়েট করছি, 9.8 দিয়ে ডিভাইড করেছি, তাহলে 60 কেজি ওয়েট হয়েছে। সেকেন্ড কেস কি বলেছে, যে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। তার আগে বলি যে আমাদের কী কী থিওরিগুলো ছিল একটুখানিটা রিভিশন করে দিচ্ছি। না, এটা ছিল আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। এটা কখন ছিল না, এ ত্বরণ নিয়ে যখন উপরে উঠছে বা এ মন্দন নিয়ে যখন নিচে নামছে। আর এটা ছিল কি এম ইন্টু জি মাইনাস এ। এটা কখন ছিল না, এ মন্দন নিয়ে যখন উপরে উঠছে বা এ ত্বরণ নিয়ে যখন নিচে নামছে। আর নর্মাল কেস কী ছিল না, আর ইকুয়াল টু এমজি। ঠিক আছে, তাহলে সেকেন্ড কেস কী বলছে, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠছে। তাহলে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি উপরে উঠে তাহলে কোন কেসটা হবে, এই কেসটা হবে। আর সমান এম ইন্টু জি প্লাস এ। তাহলে সেটাই করছি দেখো, উপরে হলে এম ইন্টু জি প্লাস এ ও 60, যেখানে এখানে এই নিউমেরিক্যালটা 60 কেজি, মানুষটার ভর, লোকটার ভর দেওয়া আছে 60 কেজি। তাহলে 60 ইন্টু জি দেওয়া 9.8, এটা কত ত্বরণ নিয়ে উঠছে না 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠছে। তাহলে কত হচ্ছে না দেখো 90, 60, এটা যোগ করলে 14.7, তাহলে 60 ইন্টু 14.7 নিউটন। আর সেইটাকে 9.8 দিয়ে ডিভাইড করছি, কেজি ওয়েটে লিখছি যে আমরা জাস্ট, নিউটন রেখে দিলেও কোনো ভুল নয়। ঠিক আছে, থার্ড কোয়েশ্চেন কী বলেছে, যে সমবেগে উপরে উঠছে। তাহলে সমবেগে যখন উপরে উঠছে তখন তো ত্বরণটা জিরো। তাহলে ত্বরণ যদি জিরো হয়, সমবেগে উপরে উঠলে ত্বরণটা যদি জিরো হয়, তাহলে হচ্ছে যে এ ইকুয়াল টু জিরো। আর তাহলে এই কন্ডিশানে কী হয়ে যাচ্ছে না, এটা জিরো হয়ে গেলে শুধু এমজি হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু এমজি, অ্যান্ড 60 ইন্টু 9.8 নিউটন। নিউটনটাকে আমরা কী হচ্ছে 60 কেজি ওয়েটে লিখছি নাকি। তাহলে তাহলে হচ্ছে 60 কেজি ওয়েট লোকটার ওজন যেটা হচ্ছে, তাই তো। লিফটটি যখন এ মন্দন সহ নিচে নামছে, তাহলে এ, আমরা তো এই কন্ডিশনটা ছিল, এটা কী ছিল, এ মন্দন সহ যখন উপরে উঠছে, তাই তো। এটা এই কন্ডিশনটা কী ছিল, এ ত্বরণ নিয়ে যখন নিচে নামছে বা এ মন্দন নিয়ে যখন উপরে উঠছে, সেটা হচ্ছে এই কন্ডিশনটা। তাহলে কী হবে, জি ইন্টু এম ইন্টু জি প্লাস মাইনাস এ, আর কত 60 ইন্টু 9.8 মাইনাস 4.9 নিউটন। তো নিউটন আসে, 9.8 ডিভাইড করলে কেজি ওয়েট চলে আসে, তাহলে 30 কেজি ওয়েট। ঠিক আছে, সেকেন্ড নিউমেরিক্যাল কী বলছে দেখো, হ্যাঁ, একটি লিফটের মেঝের উপর অবস্থিত একটি ওজন যন্ত্রের উপর, লিফটের মেঝের উপর অবস্থিত একটি ওজন যন্ত্রের উপর 98 কেজি ভরের এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। একটা ওজন যন্ত্র মেঝের উপর দাঁড় করানো আছে, বসানো আছে লিফটের মেঝের উপরে। 98 কেজি ওজনের একজন লোক ওখানে দাঁড়িয়ে আছে। নিম্নলিখিত ক্ষেত্রে ওজন যন্ত্রের পাঠ কত দেবে। তাহলে যখন লিফটটা দাঁড়িয়ে আছে তখন তো 98 কেজি দেখাবে ওজন যন্ত্রে, বাট যখন এ ত্বরণ নিয়ে উপরে উঠবে বা নিচে নামবে তখন তো ওজন যন্ত্রের ভেরিয়েশন হবে, ওজনটা ভেরিয়েশন দেখাবে, প্রতিক্রিয়া বলটা চেঞ্জ হচ্ছে। তাহলে ফার্স্ট হয়ে লিফটটি সুষম বেগে প্রতি সেকেন্ডে, তাতে সুষম বেগ মানে ত্বরণ জিরো। তাহলে সুষম বেগ মানে ত্বরণ জিরো মানে কি, আর সমান এমজি, যেটা নর্মাল ওজন সেটাই দেখাবে না। ঠিক আছে, 98 কেজি দেখো কেটে গিয়ে এটা কেটে গিয়ে কত হচ্ছে 98 কেজি ওয়েটেই আসছে। নেক্সট, লিফটটি এ সমান্তরাল নিয়ে নিচে নামছে। তাহলে সমান্তরাল নিয়ে নিচে নামা মানে কি, এম ইন্টু জি মাইনাস এ হয়। তাহলে দেখো কী হচ্ছে, সমান্তরাল নিচে নামলে 98 মাইনাস 0.3 কত আসছে, এটা করলে আসবে তো 98, এটা 98.9.5 নিউটন, সে 9.8 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে না, কেটে গিয়ে 95 কেজি হচ্ছে। দেখো 95 কেজি ওয়েট, অর্থাৎ মন্দনে বলে কম দেখায়, তো আমরা তো জানি যে কম দেখায়, যা ওজন তার চেয়ে কম দেখাবে, কমই দেখাচ্ছে। দেখো ওজন 98 আর দেখাচ্ছে 95, বুঝেছেন।
তাহলে আরটা হচ্ছে প্রতিক্রিয়া বল, আমাদের আরটা দেখাতে হবে, যেটা প্রতিক্রিয়া বল লিফটের মেঝে আমাদের উপর যেটা দিচ্ছে প্রতিক্রিয়া বল ভেরিয়েশন যেটা হচ্ছে সেটাই তো ওজন যন্ত্রটাতেও দেখাবে। তাহলে সবসময় মাথায় রাখবে যে ওজন যন্ত্রের পার্টটা লিফটের প্রতিক্রিয়া বলটা শো করবে। বোঝা গেছে? ওজন যন্ত্রের পার্টটা লিফটের প্রতিক্রিয়া বলটাকে শো করবে। নেক্সট আমাদের নেক্সট নিউমেরিক্যাল আছে, দেখো যে দুইয়েরটা কি বলেছে না, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট একটি দেওয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে গতিহীন হলো, দেওয়ালের গড় বাধা কত? তোমাদের যদি বইটা আছে বইয়ের অঙ্ক করছি, তাহলে কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে বলো না, একটা বুলেট আসছে, জাস্ট এই কন্ডিশনটা হচ্ছে না, একটা বুলেট আসছে, বুলেটটা আস্তে আস্তে জাস্ট এটা ধরো দেওয়ালটা, এটা হচ্ছে ওয়াল, তাহলে হচ্ছে যে বুলেটটা এসে ওয়ালের এই জায়গাটাতে কলিশন করছে, জাস্ট ওয়ালে টাচ করছে, তো টাচ করার মোমেন্টে ভেলোসিটি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, ঠিক নয়? টাচ করার মোমেন্টে ভেলোসিটি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। এরপরে যখন কলিশন করছে দেওয়ালের সাথে তখন তার কী হচ্ছে, গতিবেগ তোমার গতিবেগ লস হচ্ছে, সে গতিশক্তি হারাচ্ছে, গতিশক্তি হারালে তার মন্দন সৃষ্টি হচ্ছে, মন্দন সৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে সে দেওয়ালের ভিতরে ঢুকছে, মানে মন্দন নিয়ে ঢুকছে, তাহলে ফাইনালি গিয়ে সে কী হবে, সে দাঁড়িয়ে যাবে, স্থির হবে। তাহলে বলেছে তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে, জাস্ট যে ভেলোসিটি নিয়ে কলিশন করছে 400 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি তাহলে কত হবে, 0 হবে, কারণ একটা সময় পরে সাথে স্থির হয়ে যাচ্ছে। তাহলে বলেছে কতটা প্রবেশ করবে, তাহলে কতটা প্রবেশ করবে যদি আমাদের বের করতে হয় তাহলে অবশ্যই মন্দনটা দরকার নাকি? তাহলে মন্দনটা বের করতে গেলে আমাদের, হ্যাঁ তাহলে মন্দনটা দরকার। এখন দেখো যে ও বলেই দিয়েছে যে 20 সেন্টিমিটার প্রবেশ করেছে, কলিশন হওয়ার পরে জাস্ট 20 সেন্টিমিটার প্রবেশ করেছে, তাহলে 20 সেন্টিমিটার গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে নাকি? তাহলে অ্যান্সার কী চেয়েছে, যে কত মন্দন নিয়ে সে প্রবেশ করছিল, মন্দন না হলে একটা সময় পরে দাঁড়াবে না। তাহলে দুটো সূত্র আছে, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে ইউ স্কোয়ার মাইনাস 2s। তো আমরা কোনটা ইউজ করবো? দেখো যদি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ এটি স্কোয়ার ইউজ করতাম তাহলে সময়টা এখানে দেওয়া নেই, তাহলে অবশ্যই আমাদের কোন লটা ইউজ করতে হবে না, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে অন্তিম বেগটা 0, একটা সময় করে স্থির হচ্ছে, প্রাথমিক বেগটা জাস্ট যে গতিবেগ নিয়ে দেওয়ালের সামনে আসছে, সংঘর্ষ হচ্ছে দেওয়ালের সাথে 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে মন্দনটা, তাহলে জাস্ট সেকেন্ড ইকুয়েশনটাতে বসিয়ে দাও, ভিটা 0, 400 করে কি আছে, 400 ইন্টু 400 মাইনাস 2 ইন্টু 20 সেন্টিমিটার ছিল, 20 সেন্টিমিটারকে মিটার করলাম 20/100 করে, তাহলে 2 ইন্টু এ ইন্টু 20/100 সমান 400 ইন্টু 400, আমরা ধরে নিচ্ছি এ মন্দন নিয়ে প্রবেশ করছে, তাহলে এ সমান করে 400 ইন্টু 400 ইন্টু 100/2 ইন্টু 20, 20/100টা এখানে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কত আসছে, 4 ইন্টু 10⁵ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে ফোর্সটা বলেছে যে কত ফোর্স, অ্যাকচুয়াল অ্যান্সার চেয়েছে অঙ্কটাতে, পড়ে দেখবে তোমরা যে কত, মানে কত দেওয়াল বাধা বল দিচ্ছে বলেই সংঘর্ষ হওয়ার সাথে সাথে দেওয়াল তো বাধা বল দিচ্ছে, বাধা বল দিচ্ছে বলেই তো হচ্ছে যে একটা মন্দন নিয়ে প্রবেশ করে একটা সময় স্থির হয়ে যাচ্ছে, দেওয়াল না বাধা দিলে তো ভেদ করে চলে যেত, দেওয়াল তো বাধা দেবেই তাকে। তাহলে বাধা বলটা যখনই আমাদের বের করতে হবে তখনই অবশ্যই কি মন্দনটা দরকার, মন্দনটা আমরা বের করলাম, তাহলে হচ্ছে অ্যাভারেজ ফোর্স কত হবে না, এফ ইকুয়াল টু এমএ, এমএ করে দিই, তাহলে এমটা হচ্ছে 50 গ্রাম দেওয়া ছিল দেখো, তাহলে 50/1000 করলাম কেজিতে করার জন্য, ইন্টু ত্বরণটা বসিয়ে দিলাম, তাহলে কত আছে 20,000 নিউটন, ঠিক আছে? 20,000 নিউটন। নেক্সট নিউমেরিক্যাল দিয়েছে, তাহলে এই লগুলো অ্যাপ্লাই করার জন্য, যেমন দেখো এই এটা যেটা করলাম দুইয়েরটা, এটা দেখো চেয়েছে বাধা বলটা, তাহলে বাধা বল যখনই বের করতে বলবে আমাদের একটাই সূত্র, এফ ইকুয়াল টু এম এ, তাহলে মন্দনটা দরকার, তাহলে এইখানে প্রবেশ করছে মানে কি ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আর কতটা গিয়ে দাঁড়িয়েছে সেটা দেওয়া আছে, তাহলে মন্দনটা আমরা ওইভাবে বের করে তারপর এফ সমান এমই করে দিলাম, এই হচ্ছে নিউমেরিক্যাল করতে হবে। তাই জাস্ট ইমাজিন করতে হবে যে দেওয়ালের সাথে সংঘর্ষ করলো বুলেটটা, দিয়ে যখনই হচ্ছে সেখানে প্রবেশ করবে দেওয়াল, তাহলে কি তাকে বাধা বল দিচ্ছে, একটা তো বাধা দেবেই, তাহলে একটা সময় পরে দেওয়ালের ভিতরে বুলেটটা কী করবে, দাঁড়িয়ে যাবে, জাস্ট সেই বাধা বলটা আমরা বের করতে হবে, তাহলে জাস্ট মন্দনটা বের করলেই হলো। সেকেন্ড নিউমেরিক্যাল দেখো, সেকেন্ড নিউমেরিক্যাল বলেছে 6টা,
এখানে 6টা। 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ল। মাটির দ্বারা 1000 নিউটন বাধা প্রযুক্ত হলে বস্তুটি মাটিতে কতটা প্রবেশ করবে? 20 কেজি ভরের একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো, মাটির দ্বারা বাধা বলটা দেওয়া আছে, বলেছে কতটা প্রবেশ করবে, যেটা দেওয়া আছে 10। তাহলে ছবিটা কেমন হবে? এরকম জাস্ট 20 মিটার উচ্চতা থেকে পড়ছে, জাস্ট 20 মিটার উচ্চতা থেকে পড়ছে, পড়ার পরে জাস্ট মাটির সামনে এলো, মাটির সাথে সংঘর্ষ করছে, দিয়ে মাটির ভিতরে প্রবেশ করছে কিছুটা। তো বলেছে কতটা প্রবেশ করবে। তাহলে জাস্ট আগের অঙ্কটার অপোজিট দেখো, যদি দেখতে হয় যে কতটা প্রবেশ করবে, তাহলে অবশ্যই মন্দনটা দরকার, কারণ মাটির বাধা বল দিচ্ছে, মন্দন নিয়ে প্রবেশ করবে। তাহলে আমাদের মন্দনটা বের করতে গেলে কী কী দরকার? ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, এগুলো দরকার। দেখো প্রাথমিক বেগটা দেওয়া আছে না 20 মিটার, আমরা তো জানি নিউটন সূত্রতে পড়েছি যে যদি এইচ উচ্চতা থেকে কোনো বস্তু ভূমিতে পড়ে, ভূমিতে পড়ার জাস্ট আগের মুহূর্তে তার গতিবেগ কত হয়? √2gh, এটা আমরা জানি। √2gh, এইচ উচ্চতা থেকে পড়লে মাটিতে পড়ার আগের মুহূর্তে বেগ হয় 2gh। তাহলে আমরা তাই করেছি, জাস্ট মাটিতে পড়ার আগের মুহূর্তে বেগটা কত? u=√2 × g × h, জিটা এখানে 20 মিটার, তার জি মানে এইচটা 20 মিটার, জিটা এখানে 10 মিটার পার সেকেন্ড ধরা আছে। তাহলে কত হচ্ছে? ভ্যালুগুলো বসিয়ে দিলে 20 মিটার পার সেকেন্ড আসছে, জাস্ট মাটিতে পড়ার আগের মুহূর্তে বেগ। তাহলে ওই বেগ নিয়ে জাস্ট প্রবেশ করা শুরু করছে, এরপরে ফাইনাল গিয়ে তো দাঁড়িয়ে যাবে, তাহলে অন্তিম বেগ 0, ফাইনাল ভেলোসিটি। তাহলে বাধা বলটা আবার দেওয়া আছে, যে বাধা বলটা মাটি কতটা বাধা বল দিচ্ছে সেটা দেওয়া আছে, F=1000 নিউটন। দেখবে অঙ্কটা দেখবে। তাহলে সে বাধা বল থেকে বস্তুর ভর যেহেতু দেওয়া আছে, যে কত ভরের বস্তুটা পড়ছে, তাহলে বাধা বল থেকে তো আমরা মন্দনটা বের করে নিতেই পারি, তাই করেছি। দেখো মন্দনটা বের করলেই চলে আসবে যে কতটা পথ এখানে প্রবেশ করবে, কতটা প্রবেশ করবে ভিতরে, মাটির ভিতরে। তাহলে F=ma করে দিলাম, বাধা বলটা দেখো 10,000 নিউটন দেওয়া আছে, এমটা 20 কেজি দেওয়া আছে, এটা চলে আসছে তাহলে কত? 500 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপরে তাহলে সময় যে দেওয়া নেই মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, v² = d² - 2as। তাহলে অন্তিম বেগ তো 0, কারণ মাটিতে প্রবেশ করার পরে মন্দন নিয়ে প্রবেশ করছে, দিয়ে একটা সময় পরে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে v² = 0, তাহলে ইউটা আমরা বের করেছি 20 × 20, তাহলে 20 × 20 - 2 × এটা 500 বের করেছি আমরা, s, তাহলে ঘুরিয়ে লিখলাম 2 × 500 × s = 20 × 20, আর s = 20 × 20, 2 × 500 করে 2/5, 0.4 মিটার আর 40 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমাদের জাস্ট দেখতে হবে যে ঘটনাটা কী হচ্ছে। না তোমরা তো ইজিলি জানো যে একটা কাদা মাটিতে যখন কোনো বস্তুকে উপর থেকে ফেলবে, দেখবে কাদাটা সরিয়ে পাথরটা হচ্ছে ভিতর দিয়ে কিছুটা চলে গেল, তো ওই কতটা চলে গেলো ওইটা এখানে বের করতে বলেছে। মাটি কতটা বাধা বল দিচ্ছে জাস্ট দেওয়া আছে, তাহলে হচ্ছে খুব ইজিলি আমরা কি করছি না মন্দনটা বের করে নিচ্ছি বাধা বল থেকে, এখান থেকে, দিয়ে হচ্ছে যে আমরা ইউ জানি, ভি জানি, তাহলে হচ্ছে যে কতটা পথ অতিক্রম করছে সেটা আমরা বের করতে পারছি। ঠিক আছে, নেক্সট নিউমেরিক্যাল। বলেছে 9টা, দেখো এম ভরের একটি বস্তুর উপর টি সময় ধরে পি বল প্রয়োগ করার ফলে বস্তুটি স্থির অবস্থা থেকে এক্স দূরত্বে ভি বেগ প্রাপ্ত হয়। দেখাও যে টি = mv/p এবং x = ½ mv²/p। এটা তোমাকে প্রুফ করতে বলেছে 9টা। তাহলে সাপ্লাই কি কি? না F = ma, আমরা তো নিউটনস ল থেকে জানি, নিউটন দ্বিতীয় গতিসূত্র থেকে জানি F = ma। বলের ব্যাপারে যখনই বলবে তখন আমাদের এই কন্ডিশনে যেতেই হবে, F = ma। যেখানে এখানে বলটাকে পি বলেছে তাই P = ma লিখলাম, যেখানে এটা হচ্ছে বস্তুটার ত্বরণ, এমটা হচ্ছে বস্তুটার ভর। তাহলে দেখো আমরা বল সমান জানি, ওখান থেকে তো আমরা পড়েইছিলাম যে 1 মিনিট, যে F = ma, F = ma, যেখানে a সমান হচ্ছে v - uy, সরি F = ma, যেখানে a সমান কত ছিল? v - uy/t, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক ত্বরণ, তাই তো? তাহলে হচ্ছে যে F = m × v - u/t, আর দেখো F × t ছিল mv - mu। অর্থাৎ বল সমান আমরা কি বললাম, বল ইন্টু সময় সমান হচ্ছে যে ভরবেগের পরিবর্তন।
তাহলে এখানে ফার্স্ট প্রুফটা কী দিয়েছে সেটা আমাদের বের করলেই হবে। ফার্স্ট প্রুফটা দেখো দিয়েছে না, ফার্স্ট প্রুফ এটা ছিল পি ইন্টু টি, বল ইন্টু সময় সমান এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন ফার্স্ট বের করো, যেহেতু পি ইন্টু টি এমভি এটা ফার্স্ট প্রুফ দিয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত না, প্রাথমিক ভরবেগ দেওয়া আছে দেখো 0, স্থির অবস্থা থেকে যেহেতু পার্টিকেলটা গতিশীল হচ্ছে মানে প্রাথমিক ভরবেগ 0। আচ্ছা, অন্তিম ভরবেগ ফাইনালি বেগটা কত হয়েছে, ভি হয়েছে। তাহলে অন্তিম ভরবেগ কত হবে, এমভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, তাহলে এমভি মাইনাস 0 সমান এমভি। তাহলে জাস্ট নিউটন লটা বসিয়ে দাও, পি ইকুয়াল টু কত হয়, এম ইন্টু ভি মাইনাস 0/t আর এমভি বাই টি। তাহলে পি ইন্টু টি, টিটা দিকে গুণ করে দিলাম, পি ইন্টু টি ইকুয়াল টু এমভি। তাহলে ফার্স্ট প্রুফটা আমাদের হয়ে গেল। তাহলে জাস্ট কোন দিকে যেতে চাইছে সেটা আমাকে ভাবতে হবে। সেকেন্ড প্রুফ দিয়েছে এটা দেখবে, এক্স ইকুয়াল টু হাফ অফ এমভি স্কোয়ার বাই পি। তাহলে অতিক্রান্ত দূরত্ব, এক্সটাকে বলেছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে নিশ্চয়ই আমাকে অতিক্রান্ত দূরত্বের সমীকরণে যেতে হবে। প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, আবার এই সমীকরণটা পি ইকুয়াল টু এমই জানি। তাহলে সমীকরণ এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে জাস্ট বসিয়ে দাও, ইউটা 0 মানে এই টার্মটা ভেনিস, তাহলে হাফ অফ কী করছি আমরা, এই এর জায়গাতে এই রেজাল্টটা বসাচ্ছি, ঠিক আছে। পি ইকুয়াল টু এম এ থেকে এ ইকুয়াল টু পি বাই এম বসিয়েছি, এ ইকুয়াল টু পি বাই এম বসিয়েছি। আর টিটা নিয়েছি এখান থেকে, টি স্কোয়ার আছে, তাহলে টি ইকুয়াল টু এম ভি বাই পি, তাহলে হচ্ছে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে পি পি একটা কেটে আছে, এম এম একটা কেটে আছে, দেখি হচ্ছে এক্স ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার বাই পি। সেকেন্ড প্রুফটাও হয়ে গেল, বুঝা গেছে। নেক্সট,